ভাষাহীন হয়ে পড়ল লামিয়া। নিশাতের বলা কথার পাছে কোনো টু শব্দটুকু বের হলো না তার মুখ হতে। নিজ মনে নিশাতের বলা শেষ বাক্যটুকু আওড়ালো কয়েকবার। আসলেই কি তাই? তারও তো আজ সকাল থেকে আব্রাহামকে এক পলক দেখার জন্য অন্তরিন্দ্রিয়ে ইচ্ছে জাগ্রত হচ্ছে। সেও তো তাকে চোরের ন্যায় অপলক দেখছে, যা বারবার আব্রাহামের চোখে ধরা পড়ার পর আবারও নির্লজ্জের মতো তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। তাহলে কি সে আব্রাহামকে পছন্দ করতে শুরু করেছে বলেই এমন হচ্ছে? সেও কি আব্রাহামকে নিজের করে চায়? না না, এ কি ভাবছে সে তো শুধু আব্রাহামের পরিবর্তিত হওয়া স্বভাবের জন্য তাকে উপলব্ধি করার কৌতূহল নিয়ে তার দিকে তাকায়। নিজের মনকে নিজেই মিথ্যে সান্ত্বনা দিল লামিয়া। নিশাতের দিকে ফের তাকালো। লক্ষ্য করলো সে এখনও নাহিদ ভাইয়ের দিকে চেয়ে আছে। লামিয়াও তাকালো সেদিকটাই। নাহিদকে সেই 11 বছর হতে দেখে এসেছে লামিয়া। নিশাত যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকেই তাকে পড়িয়ে এসেছে এই নাহিদ নামের সুদর্শন যুবকটি। একই এলাকায় বসবাস তাদের। অত্যন্ত মেধাবী একজন ছাত্র। পাড়ায় সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একটি পরিবার হলো নাহিদের। আব্রাহামদের সাথে বেশ ভালোই মেলামেশা রয়েছে। নিশাতের পাশাপাশি তখন লামিয়াও তার কাছে পড়তে যেত। ছোট বোনের মতো করে স্নেহ করত নাহিদ। 5ম ও 6ষ্ঠ শ্রেণী ওর কাছেই পড়েছে লামিয়া। তারপর নাহিদের পড়ালেখার চাপে তাদেরকে আর তেমন একটা পড়ানোর সুযোগ করে উঠতে পারেনি। কিন্তু না পড়ালেও তাদের বাসায় আসা যাওয়া বন্ধ হয়নি। প্রায়ই আসতো তাদের সাথে হাসি ঠাট্টা করে ফের চলে যেত। কিন্তু এই নাহিদের প্রতি যে নিশাতের কিশোরী মনে অনুভূতির মহিমা ছিল তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। শান্ত স্বভাবের মেয়ে নিশাতের তার নিজের মনেই চেপে গেল। ধীরে ধীরে নাহিদও বাড়ি আসা কমিয়ে দিল। তারপর থেকে প্রায়ই নিশাত লামিয়াকে নিয়ে বাহিরে বের হতো। উদ্দেশ্য পাড়ার মোড়ের চায়ের দোকানটায় আড্ডারত নাহিদকে দেখা। লামিয়াও তখন বিষয়টা বুঝতে না পারলেও পরে একদিন নিশাতের ডায়েরি হাতে পড়ায় সে নাহিদের জন্য নিশাতের অনুভূতি সম্পর্কে অবগত হয়েছিল। তখন থেকে দেখে এসেছে একজন নারীর একতরফা ভালোবাসা। লামিয়া খুব করে চায় নাহিদ ভাইও যাতে নিশাত আপুকে ভালোবাসে, আল্লাহ যাতে তাদের এক করে দেয়। নিজ ভাবনা হতে বেরিয়ে এসে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল লামিয়া, তোমার ক্লাস নেই আপু? নাহিদ হতে দৃষ্টি সরিয়ে লামিয়ার মুখপানে চাইল নিশাত। ফোঁস করে একটা শ্বাস ত্যাগ করল। পরপরই বলে উঠল, আছে, চলো। সেখান হতে যাওয়ার জন্য উদ্যত হলো তারা। যাওয়ার আগে নিশাত আরও একবার নাহিদকে দেখার জন্য সামনের দিকে চাইতেই দেখতে পেল নাহিদ হাসি মুখে তাদের দিকেই এগিয়ে আসছে। সেথায় জমে গেল নিশাত। দৃষ্টি স্থির রইল নাহিদের ওই শুভ্র অভিমুখে। লামিয়াও তা দেখল। পরপর নিশাতের দিকে তাকালো। মেয়েটা কেমন যেন মোহগ্রস্ত হয়ে চেয়ে আছে নাহিদের দিকে। তা দেখে লামিয়া হালকা ধাক্কা দিল তাকে। সাথে সাথে নিজেকে কিছুটা সংযত করে দৃষ্টি নুইয়ে ফেলল নিশাত। নাহিদের প্রতিটি পদক্ষেপে নিশাতের হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর বেগে ছুটছে। লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে। নাহিদ তাদের কাছে আসতেই সর্বপ্রথম লামিয়া এগিয়ে গেল। নিজের ঠোঁটকে খানিক প্রসারিত করে বড় করে একটা সালাম দিল। নাহিদ মুচকি হেসে লামিয়ার সালামের উত্তর দিল, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছি। থামল নাহিদ। দৃষ্টি ফেলল মাথা নিচু করে রাখা নিশাতের দিকে। কিছুক্ষণ চেয়ে থেকে মুখে হাসির রেখা টেনে শান্ত কণ্ঠে শুধালো, তুমি কেমন আছো নিশাত? নাহিদের কথা কর্ণগোচর হতেই মাথা তুলে চাইল নিশাত। চোখে চোখ রেখে ধীর স্বরে উত্তর দিল, ভালো আছি। নাহিদ কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ ঘুরিয়ে লামিয়ার দিকে তাকালো, যে এ মুহূর্তে তাদেরকে সামনাসামনি রেখে নিজে একপাশে দাঁড়িয়ে বোকা বোকা চোখে একবার তাকে তো আর একবার নিশাতকে দেখছে। কিছুটা গলা খ্যাক দিয়ে উঠল নাহিদ। আগের ন্যায় মুখে হাসি নিয়ে লামিয়ার উদ্দেশ্যে বলল, তোমার পড়ালেখা কেমন চলছে লামিয়া? ভালোই। নাহিদকে কেমন যেন অপ্রস্তুত দেখালো। মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কিভাবে কি বলবে খুঁজে পাচ্ছে না।
মাথায় যা এসেছে তাই ঝটপট বলে দিল। তা ফাইনাল এক্সামের প্রস্তুতি কেমন নিচ্ছ? ভ্রু কুঁচকে এলো লামিয়ার। তার পরীক্ষা এখনো অনেক দূর, তা জানে নাহিদ। তাহলে হঠাৎ এ প্রশ্ন করলো কেন? ফাইনাল এক্সামের তো এখনো 6 মাস বাকি, তাহলে এত তাড়াতাড়ি কিসের প্রস্তুতি নিবি? থতমত খেয়ে গেল নাহিদ। সে কি যে বলছে নিজেও জানে না। নিজের ভুলকে শুধরাবার মতো করে বলে উঠল। না মানে এখন থেকে যদি প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে পরীক্ষার সময় তেমন একটা প্রেশার নিতে হবে না, তাই বললাম আর কি। তোমার ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে, ক্লাসে যাবে না? অবশেষে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মূল কথা তুলে ধরতে পারল নাহিদ। নাহিদের কথা শুনে লামিয়া নিজের হাতঘড়ির দিকে চাইল। আসলেই তার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তাই আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না। যাওয়ার আগে একবার চেয়েছিল নিশাদকে সাথে করে নিয়ে যাবে, কিন্তু তৎপরই ভাবল না থাক, নাহিদ আর ওকে একসাথে কথা বলতে দেওয়া দরকার, তাহলেই না এদের মাঝে কিছু হবে। এই ভেবে সে একাই নিজ ক্লাসরুমের উদ্দেশ্যে চলে গেল। লামিয়া যেতেই যেন নাহিদ হাঁপ ছেড়ে বাঁচল। নিজের হাসি হাসি মুখটা গম্ভীর করে কিয়ৎক্ষণ চেয়ে রইল নিশাতের পানে। লামিয়া যাওয়াতে কেমন যেন হাঁসফাঁস করছে নিশাত। শান্তশিষ্ট মেয়েদের এই এক সমস্যা, তারা শুধু শান্ত না, ভীতও হয়ে থাকে। তারা যেমন সহজে নিজের মনের কথা নিজ প্রিয়জনের সামনে তুলে ধরতে পারে না, ঠিক তেমনি তার সামনে আসলে ভয় আর লাজুকতায় আড়ষ্ট হয়ে যায়, যেমন এখন নিশাতের সাথে হচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখে বলে উঠল নিশাত। আমিও যাই, আমার ক্লাস আছে। কথাটা শেষ করে যেই না যেতে নিবে তার আগেই বাদ সাধল নাহিদ। গম্ভীর কণ্ঠে বলে উঠল। দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। থেমে গেল নিশাত। নিজ স্থানে স্থির থেকে মুখ তুলে চাইল। এর আগে কখনো নাহিদ তার সাথে এভাবে গম্ভীর হয়ে কথা বলেনি। সবসময় মিষ্টিভাষী লোকটার মুখের ভাষা গম্ভীর হওয়ায় কিছুটা অবাক হলো নিশাত। নাহিদ গম্ভীর কণ্ঠে ফের বলে উঠল। তোমাকে দেখতে এসেছিল। হতমত খেয়ে গেল নিশাত। নাহিদ এ ব্যাপারে জানলো কিভাবে? জেনেছে তো জেনেছে, আবার তাকে এভাবে জিজ্ঞাসাও করছে। বুঝল না নিশাত। নিজ কণ্ঠে কৌতূহল সহিত শুধালো। জি। নাহিদের কণ্ঠ কঠোর শোনালো। তোমাকে নাকি গত শুক্রবার দেখতে এসেছিল। জি। কি বলেছে তারা? ভাইয়া তাদের বাড়ি আমায় বিয়ে দেবে না বলে তাড়িয়ে দিয়েছিল। নাহিদকে যেন আগের থেকে শান্ত দেখালো। কঠিন মুখটা স্বাভাবিক হয়ে এলো। হাঁপ ছেড়ে বাঁচল যেন। মনে কিছুটা খুশি হয়েছে বোধহয়। প্রসঙ্গ পাল্টাতে নিশাতের দিকে দৃষ্টি স্থির রেখে ফের বলল। তোমার লেখাপড়া কেমন চলছে? নিশাত আবারও অবাক হলো। এইমাত্র গম্ভীর হয়ে কথা বলার নাহিদের কণ্ঠ আবার নরম হয়ে গেল। জি ভালো। আব্রাহাম ভাইয়ের না আজ কলেজে আসার কথা ছিল? জি এসেছে। চুপ হয়ে গেল। নিস্তব্ধতা ছেয়ে গেল দুজনের মধ্যে, কিন্তু তবুও কেউ সেই জায়গা হতে নড়ল না। নিশাত মাটির দিকে চেয়ে আছে তো একবার নাহিদের দিকে, আর নাহিদ সে এক দৃষ্টিতে নিশাতের দিকে চেয়ে আছে। এই যে নিশাত একবার তার দিকে চাইছে, তাদের দৃষ্টি মিলিত হচ্ছে, পরপরই আবার সেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। বিষয়টা বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করল নাহিদ। নিজেদের মাঝে সকল নিস্তব্ধতা ভেঙে নাহিদই বলল। যাও ক্লাসে যাও, আর লেখাপড়া বিষয়ক কোনো সাহায্য লাগলে আমাকে বলো। নিশাত নিজ ঘাড় হালকা হেলিয়ে সেখান হতে দ্রুততার সঙ্গে প্রস্থান করার জন্য উদ্যত হলো। এই লোকের সামনে আসলেই কেন তার এত লজ্জা আর ভয় কাজ করে? এমনি সময় তো নাহিদ ভাই করে, আর সেই নাহিদ ভাইয়ের সামনে আসলেই তার নাম উচ্চারণ করতেও কষ্ট হয় যেন। নাহিদ চেয়ে রইল সেই পালিয়ে যাওয়া কন্যার পথের পানে। এতক্ষণ তাকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে এখন যখন সে সামনে এসেছে তখনই মেয়েটা পালাচ্ছে। সত্যি এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। যা করতে হবে এখন তাকেই করতে হবে, না হলে দেখা গেল এই ভীতুদের সর্দারনি নিজ অনুভূতি ব্যক্ত করার আগেই অন্যের ঘরের বউ হয়ে যাবে। নাহিদ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় করে যাবে যে কবে তাকে মনের কথা বলবে নিশাত। না,
তা আর করা যাবে না। একবার সে বোকামি করে নিশাতের উপর সব ছেড়ে দিয়ে তাকে হারাতে হারাতে বেঁচেছে, দ্বিতীয়বার এরকম আর কোনো ঝুঁকি নিতে পারবে না। নিশাতের যাওয়ার দিকে তাকিয়েই বিড়বিড় করে উঠল। ভিতু মেয়ে। ক্লাসরুমে গালে হাত দিয়ে মনমরা হয়ে বসে আছে লামিয়া। ক্লাসে প্রফেসর লেকচার দিচ্ছে আর সকলে তা মনোযোগ দিয়ে শুনছে, শুধু লামিয়া বাদে। তার মাথায় এখন নিশাতের বলা সেই কথা ঘুরপাক খাচ্ছে। সেই সময় নিজেকে মিথ্যে সান্ত্বনা দিলেও এখন আর পারছে না। বারবার ওই এক কথাই মাথায় আসছে। বিরক্ত হয়ে যাচ্ছে লামিয়া। ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই 3-4টা বাড়ি দিতে, এসব উদ্ভট ধারণা পোষণ করার জন্য। লামিয়ার পাশে বসে নোট করতে ব্যস্ত রিমি একটু পর পর আবার লামিয়ার দিকে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছে এই মেয়ের ক্লাসে কোনো মন নেই, কেমন যেন খুসখুস করছে। একটু পর পর মুখের ভঙ্গিমা বদলে কখনো রাগ তো কখনো ভালো লাগা প্রকাশ করছে। এবার রিমি নিজ হাতের কলম পাশে রাখলো, তারপর নিঃশব্দে এগিয়ে গেল। লামিয়ার কানের কাছে গিয়ে হালকা কিন্তু খানিক জোর দিয়ে বলে উঠল, প্রেমে পড়েছিস? লাফিয়ে উঠল লামিয়া। এত মনোযোগ দিয়ে ভাবছিল যে তার মধ্যে এভাবে চমকে দেওয়া আওয়াজ শুনে খানিক ভয় তো পাবেই। বুকে ফু দিয়ে নিজেকে ধাতস্থ করে চোখ পাকিয়ে তাকালো রিমির পানে। কপট রাগ দেখিয়ে বলে উঠল, কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তো তোর। কি হয়েছে বল তো, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? প্রেমে কেন পড়তে যাব? রিমির কণ্ঠে সন্দেহ। না, প্রেমে না পড়ে আপনি শুধু শুধু ক্লাসে অমনোযোগী হয়ে আছেন, তাই না? লামিয়া আমতা আমতা করে জবাব দিল। প্রেমে পড়িনি, ওই এমনি কিছু একটা ভাবছিলাম। লামিয়ার কথা শেষ হতেই রিমি তৎক্ষণাৎ আগ্রহী হয়ে বলে উঠল, কি ভাবছিলি? তোকে কেন বলতে যাব? তুই নিজে কাজ কর গিয়ে, যা। লামিয়া যথাসম্ভব নিজের মনের কথা আড়াল করার চেষ্টা চালালো। এখন কিছুতেই তাকে আব্রাহামের কথা জানতে দেওয়া যাবে না, না হলে দেখা গেল এই মেয়ে তা শুনে উল্টোপাল্টা যুক্তি বের করে বসে আছে। লামিয়ার কথার পাছে রিমি কোনো ঘাড়তেরা উত্তর দিবে তার আগেই তার চোখ গেল ক্লাসের বাহিরের করিডরে। উত্তেজিত হয়ে লামিয়াকে ধাক্কাতে ধাক্কাতে সেদিকে তাকাতে বলল, লামিয়া, ওই দেখ। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে চাইল রিমির ইশারাকৃত স্থানে। সাথে সাথে চোখে পড়ল আজ সকালে ফিটফাট হয়ে বাসা থেকে বের হওয়া আব্রাহামের উপর, যে করিডোর পেরিয়ে কোথাও যাচ্ছে। তার পেছনে আরও একটা লোক হাঁটছে। দেখেই বোঝা যাচ্ছে আব্রাহামকে সম্মানের সহিত কোথাও যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছে। দ্রুততার সঙ্গে কিছুটা অ্যাটিটিউড নিয়ে হেঁটে যাচ্ছে আব্রাহাম। আব্রাহামকে দেখা মাত্রই ক্লাসে অবস্থিত কিছু কিছু মেয়েরা স্যারের লেকচার বাদ দিয়ে তাকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। লামিয়াও খুব মনোযোগ দিয়ে চেয়ে আছে সেদিকে। লোকটার হাঁটা চলার মধ্যেই একটা নেতা নেতা ভাব আছে। কীভাবে মুখটা গম্ভীর করে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছে। লামিয়া বেশ শান্ত দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। হঠাৎ করে আব্রাহামও তার দিকে চাইল। কোনো দিকে দৃষ্টি না দিয়ে একেবারে তার মুখ পানে। লামিয়ার চোখের ভাষা নির্লিপ্ত। আব্রাহাম নিজের বাকিটা পথ লামিয়ার দিকে চেয়েই অতিক্রম করলো। লামিয়াও চেয়ে রইল যতক্ষণ না আব্রাহামকে শেষ অবধি দেখা গেল। বর্তমান জলবায়ুর অবস্থা এমন পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে যে এখন হেমন্তকালেও বর্ষার ন্যায় বৃষ্টি পড়ে। কখন কি ঋতু চলছে তাই বোঝা দেয়। শীতল মেঘাচ্ছন্ন পরিবেশ, তার উপর আবার ক্ষণে ক্ষণে বজ্রপাত হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে কোনো সময় আকাশ ছিঁড়ে বৃষ্টির কণা মাটি ছুঁবে। লামিয়া নিজ বারান্দায় বসে এক মন দিয়ে চেয়ে আছে আকাশে জমা থাকা কালো ওই মেঘের পানে। ভালো লাগছে না কিচ্ছু, কোনো কিছুতেই মন দিতে পারছে না। আজ 13 দিন ধরে তার এই একই অবস্থা। না ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে আর না ঘুম। লামিয়ার বেয়াদব মন যেন তারই বিরুদ্ধে গিয়ে কাজ করছে। না চাইতেও আব্রাহামের ব্যবহারগুলো ভেসে উঠছে চোখের সামনে। এক আলাদা ভালো লাগা কাজ করছে। এই কয়দিন কম জ্বালায়নি লোকটা লামিয়াকে।
কিছু না করেও যেন অনেক কিছু করছে। মাঝে মাঝে তো দু একটা কথা দ্বারা লামিয়ার মনে এক অজানা বিষাক্ত তীর নিক্ষেপ করছে, আর সেই তীরের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে লামিয়ার অন্তরিন্দ্রিয়। তার প্রতি আব্রাহামের কেয়ারিং ভাবটাও বেশ চোখে লেগেছে, যার ফলে আব্রাহামের প্রতি ভালো লাগা আরও বেড়ে চলেছে। ভালো লাগার পাশাপাশি আরও একটি অজানা অনুভূতির দেখা মিলছে, কিন্তু সেটা কি তাই উপলব্ধি করতে পারছে না লামিয়া। এই অনুভূতির নাম কি খুঁজে পাচ্ছে না সে। গভীর দৃষ্টি রাখলেও ওই কালো মেঘের পানে মনে পড়ে গেল নিজের অতীতের আরও একটি ক্ষণ। এখন যেমন আব্রাহামের অস্বাভাবিক আচরণগুলো বদলে তার সাথে স্বাভাবিক আচরণ করছে, ঠিক তেমনভাবেই একদিন স্বাভাবিক আব্রাহাম বদলে লামিয়ার সামনে অস্বাভাবিকভাবে ধরা দিয়েছিল। বাবা মারা যাবার সবে 2 বছর এ বাড়িতে পার হয়েছিল। 12 পেরিয়ে 13 গণ্ডি পা দিবে দিবে ভাব লামিয়ার। ফাহিমা বেগমের স্নেহ মমতা আর নিশাতের আদর পেয়ে পেয়ে তাদের মাথায় চড়ে বসেছিল। যেমন ফাহিমা বেগম ও নিশাতের কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছে, ঠিক তেমনি আব্রাহামের তরফ থেকে অবহেলাও পেয়েছে বটে। এতে অবশ্য লামিয়ার কিছু আসে যায় না, কারণ লামিয়ার মতে বরাবরই যে লোক তাকে অবহেলা করে এসেছে তার কাছ থেকে ভালোবাসা পাওয়া কল্পনাতেও সম্ভব নয়। সেদিনের পরিবেশ ঠিক আজকের ন্যায় ছিল, মেঘাচ্ছন্ন পরিবেশ। পেট ব্যথার অজুহাত দিয়ে স্কুল ফাঁকি দিয়েছে চঞ্চল লামিয়া, যার ফলে বাসায় বসে বসে বেশ অনেকক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে রইল, অপেক্ষা বৃষ্টির। যখন দেখলো বর্ষণ শুরু হয়ে গেছে, তখন আর এক মুহূর্ত সময় অপচয় না করে ছুটল ছাদের দিকে। নিজের চঞ্চলতার সহিত খুশি মনে সিঁড়ি ভেঙে ছাদের দরজার সামনে এলো। আব্রাহাম বাসায় না থাকায় কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই প্রফুল্লতার সহিত ছাদের চৌকাঠ পেরোলো। এ বিষয়ে লামিয়ার মা পরে জানতে পারলে নিশ্চিত কানের নিচে ঠাস ঠাস করে দুঘা লাগিয়ে দেবে, কিন্তু লামিয়া এখন এ বিষয় নিয়ে মাথা ঘামাবে না। তাহলে আর বৃষ্টিবিলাস করা হবে না। একবার মন মতো ভিজে নিক, তারপর থাপ্পড় কি আরও অনেক কিছু খেতে পারবে। কিন্তু এখন যদি সে বৃষ্টিতে না ভিজে, তাহলে নিশ্চিত আজ সারাদিন তার আফসোস করতে করতেই কাটবে। যেই ভাবনা সেই কাজ। নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে বৃষ্টির মধ্যে লাফালাফি শুরু করে দিল লামিয়া। কখনো দুহাত মেলে আকাশের পানে মুখ করে বৃষ্টির ফোঁটা অনুভব করছে, তো কখনো আবার ঘুরছে আর খিলখিল করে হেসে উঠছে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কাক ভেজা হয়ে গেল সে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাতাসের বেগও বেশ বেড়েছে, যার ফলে একটু পর পর কেঁপে উঠছে লামিয়ার ছোট্ট শরীরটা। তবুও সে দমে নেই, উল্লাসিত হয়ে উপভোগ করছে বৃষ্টির প্রতিটি কণা। শরীরে পরিহিত ছোট্ট কামিজ ভিজে কিশোরীর শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। পিঠ সমান লম্বা চুলগুলো লেপ্টে রয়েছে একে অপরের সাথে। লামিয়া যখন ঘুরছে তখন তা মুখে এসে পড়ছে, আর সেই চুলগুলোই হাসতে হাসতে কানের নিচে গুজে দিচ্ছে সে। লামিয়ার এই বৃষ্টি উপভোগ করার দৃশ্য এক অন্যরকম সৌন্দর্য প্রকাশ করছে। মনে হচ্ছে 13 ছুঁই ছুঁই কিশোরীর রূপ এই বৃষ্টির সাথে প্রতিযোগিতায় নেমেছে, আর সেই দৃশ্যই নিজ আঁখি যুগল দ্বারা বন্দি করছে অদূরে দাঁড়িয়ে থাকা আব্রাহাম। ছাদের দরজার সামনে মনোমুগ্ধকর দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সে। কয়দিন ধরে বেশ অস্বস্তি অনুভব হচ্ছে আব্রাহামের। ঘরের 4 দেওয়ালের মাঝে যেন দম নিতেও কষ্ট হচ্ছে। বারবার মনটা উতলা হয়ে উঠছে। নিজ শরীর মনকে শান্ত করার জন্য একটু খোলা হাওয়ার দরকার। সেই উদ্দেশ্যেই ছাদে উঠেছিল সে, কিন্তু এখানে এসে লামিয়ার এই রূপ দেখে যেন মন শান্ত হওয়ার বদলে আরও অশান্ত হয়ে গেল। এই মেয়ের হাসির প্রতিটা ধ্বনি যেন আব্রাহামের হৃৎপিণ্ডে তীরের ন্যায় আঘাত করছে। মেদহীন শরীরের গঠন স্পষ্ট, কখনো এদিক তো কখনো ওদিক খুশি মনে ছুটছে, আবার মাঝে মাঝে ঘূর্ণীয়মান হচ্ছে। এইমাত্র নিজের চঞ্চলতায় কিছু চুল মুখে এসে পড়ছে, তা আবার খিলখিল করে হেসে সরিয়ে দিচ্ছে লামিয়া। পারল না আর সেথায় দাঁড়িয়ে থাকতে আব্রাহাম। মোহগ্রস্ত হয়ে নিজের অজান্তেই অগ্রসর হলো সেদিকে।
নিজ মনে বৃষ্টি উপভোগ করা লামিয়ার এলোমেলো দৃষ্টি গিয়ে পড়ল তার দিকে এগিয়ে আসা আব্রাহামের পানে। লামিয়ার চঞ্চলতা আব্রাহামকে দেখা মাত্রই যেন গায়েব হয়ে গেল। উৎসাহিত অনুভূতি উবে গিয়ে ভয় জেঁকে ধরল। আব্রাহামকে এভাবে এগিয়ে আসতে দেখে ভাবল ছাদে ওঠার দায়ে হয়তো রেগে গেছে আব্রাহাম। এবার হয়তো তাকে এই ছাদ থেকেই ফেলে দিবে। ভয়ে কাঁচুমাচু হয়ে যাচ্ছে লামিয়া। আশেপাশে তাকিয়ে একটু পালানোর পথ খুঁজল। একবার এখান থেকে সে যেতে পারুক, দ্বিতীয়বার আর এই ছাদের দিকে সে চোখ তুলেও চাইবে না। নিজ উদ্দেশ্য সফল করার জন্য ফাঁকফোকর খুঁজল, কিন্তু ব্যর্থ হলো সে। ততক্ষণে আব্রাহাম তার অনেকটাই কাছে এসে পড়েছে। পালিয়ে যাওয়ার পথ না পেয়ে পিছিয়ে যেতে লাগলো। আব্রাহাম মোহগ্রস্ত হয়ে এক পা এগোচ্ছে তো লামিয়া আতঙ্কিত হয়ে এক পা পেছোচ্ছে। পিছোতে পিছোতে একসময় ছাদের রেলিংয়ে গিয়ে ঠেকলো লামিয়া। এখন আর পেছাবার জায়গা নেই। ভয় ভয় দৃষ্টিতে আব্রাহামের চোখের দিকে চাইল। অন্য দিনের তুলনায় আজ আব্রাহামের চোখের ভাষা ভিন্ন। এই দৃষ্টির সাথে লামিয়ার সম্পূর্ণভাবে অপরিচিত। বেশ অদ্ভুত লাগলো। বুঝল না এই চোখের ভাষা। তাতে যেন লামিয়ার ভয় আরও বাড়ল। অবস্থা এমন যে যে কোনো সময় কান্না করে দিবে সে। নিজ ভয় আর আতঙ্ক নিয়ে ঝটপট আব্রাহামের কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো করে বলতে চাইল। আমার থামিয়ে দিল লামিয়াকে। নিজের সম্পূর্ণ কথা বলতে না পেরে আরও বেহাল অবস্থা লামিয়ার। বুঝলো আব্রাহাম হয়তো তাকে ক্ষমা করতে চায় না। আজ হয়তো এই লোক তাকে সত্যিই মেরে ফেলবে। আব্রাহাম মোহিত লামিয়ার এই রূপ দেখে। এই তো এখন তার ভয়ে আর ঠান্ডা বাতাসের প্রভাবে লামিয়ার শরীরটা ঠকঠক করে কাঁপছে। এতে যেন আব্রাহাম আরও আকৃষ্ট হচ্ছে। তার ইচ্ছে করলো লামিয়ার ওই নরম গাল ছুঁয়ে দিতে। নিজের অনুভূতিকে দমাতে না পেরে ঘোরের মাঝেই ডান হাতটা বাড়িয়ে দিল লামিয়ার গোলাকার গাল ছোঁয়ার উদ্দেশ্যে। আব্রাহাম হাত উঁচিয়ে লামিয়ার কাছে আনছে তা দেখে লামিয়ার ছোট্ট মস্তিষ্ক ভাবল এবার হয়তো আব্রাহাম ওই শক্ত হাতে একটা থাপ্পড় তার গালে পড়বে। সেই চিন্তা মাথায় আসতেই ভয়ে ফুপিয়ে উঠল লামিয়া। হুঁশে ফিরল আব্রাহাম। তার হাত তখন লামিয়ার গাল ছুঁই ছুঁই তৎক্ষণাৎ সরিয়ে নিল। লামিয়ার কান্নারত মুখখানার দিকে এক পলক চেয়ে জায়গা হতে প্রস্থান করল তক্ষুনি। সত্যি সেদিন বেশ ভয় পেয়েছিল লামিয়া, যার জন্য সে রাতে তার হাড় কাঁপানো জ্বর উঠেছিল। জ্বরের প্রকোপ এতই ছিল যে সে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্বরের ঘোরে অতটা হুঁশ না থাকলেও লামিয়ার এখনও মনে আছে সেদিন তাকে নিয়ে আব্রাহাম ছোটাছুটি করেছিল। তার মায়ের ভাষ্যমতে লামিয়ার তাড়াতাড়ি সুস্থ হওয়ার পেছনে নাকি সবথেকে বেশি অবদান ছিল আব্রাহামের। অসুস্থতার সময় তেমন একটা টের না পেলেও সুস্থ হওয়ার পর আব্রাহামের ব্যবহার পুরোপুরি বদলে যায়। তার প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ শুরু করে, নিজের মতো করে চালানো শুরু করে লামিয়াকে। দীর্ঘশ্বাস ফেলল লামিয়া। এই লোক এক এক সময় এক একভাবে পরিবর্তন হয়, আর তখন লামিয়ার মনে তার জন্য নতুন নতুন অনুভূতির সৃষ্টি করে। প্রথমবার যখন বদলেছিল তখন লামিয়ার মনে আব্রাহাম নামের আতঙ্ক সৃষ্টি করেছিল, আর এবার যখন বদলেছে তখন নতুন এক অনুভূতির সম্মুখীন করছে। নিজ চিন্তা হতে বেরিয়ে এলো লামিয়া। আকাশ থেকে তখন গুড়ি গুড়ি বর্ষার কণা মাটি ছুঁয়েছে সবে। দেখতে দেখতে বৃষ্টির প্রতিটা কণিকা প্রকাণ্ড আকার ধারণ করছে। আকাশ হতে দ্রুত বেগে ছুটে আসা বৃষ্টির প্রতিটি বিন্দু একত্রিত হয়ে ভিজিয়ে দিতে লাগলো লামিয়ার মোহনীয় শরীরকে। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে অনুভব করলো এই শীতল আবহাওয়া। আজ অনেক দিন পর ফের এই বৃষ্টির পানি ছুঁয়েছে সে। এক আলাদা ভালো লাগা কাজ করছে। এই বৃষ্টির মাঝে এক অপরিচিত বিরাম খুঁজে পাচ্ছে যেন, যা আজকাল শুধু আব্রাহামের সন্নিকটে গেলে অনুভব হয়। বারান্দা হতে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটা লামিয়ার মুখাবয়ব ভিজিয়ে দিতে সফল হলেও লামিয়ার শরীরকে তেমন একটা ভিজিয়ে তুলতে ব্যর্থ। নিজ অর্ধভেজা শরীর নিয়ে বেরিয়ে এলো বারান্দা হতে, পা বাড়ালো সদর দুয়ারের দিকে। উদ্দেশ্য ছাদের খোলা আকাশের নিচে বৃষ্টির প্রতিটি কণা নিজের শরীরে মাখবে।
খুব ধীরে সুস্থে প্রতিটি সিঁড়ি ভেঙে ছাদের চৌকাঠে এসে পা যুগল থামল লামিয়ার। দৃষ্টি গেল ছাদের রেলিং ধরে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকা আব্রাহামের পানে। লোকটা বৃষ্টিতে ভিজছে। লামিয়া দণ্ডায়মান হয়ে রইল। পশ্চাৎ হতে যতটুকু দেখা যায় ততটুকু বেশ মনোযোগ দিয়ে দেখে নিল। কালো রঙের টি শার্ট আর তার সাথে মিলিত করে ট্রাউজার পরিহিত আব্রাহামকে। পেছন থেকে তার পুরুষালী সুগঠিত শরীর দেখে বোঝা যাচ্ছে প্রতিদিন জিম করার ফলস্বরূপ এই নজরকাড়া দেহ পেয়েছে সে। আব্রাহামের লম্বা গতর দেখে লামিয়ার বাচ্চা সুলভ মনে কৌতূহল জেগেছে। আচ্ছা, লামিয়া যদি এখন আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে উচ্চতায় তার কতটুকু হবে লামিয়া? কাঁধ পর্যন্ত তো হবেই, কাঁধ না হোক বুক পর্যন্ত তো হবেই। নিজ প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নিল। কি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে লোকটা, কোনো অভিব্যক্তি নেই। শুধু মাঝে মাঝে নিজের ডান হাত বাড়িয়ে চুলগুলো সযত্নে ব্যাকব্রাশ করছে, যা তার পেছনে দাঁড়িয়ে থাকা লামিয়া বেশ ভালোই খেয়াল করছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে একবার ভাবলো এগিয়ে যাবে সামনের দিকে, নিজের মতো করে বৃষ্টি উপভোগ করবে। কিন্তু পরপরই ফের ভাবলো না থাক, ওইখানে না যাক। এমনিতেই ইদানিং লোকটা মস্তিষ্কে বেশ ঘুরঘুর করছে। তার সামনে গিয়ে আবার নতুন কিছুর সম্মুখীন হতে চায় না লামিয়া। কিন্তু তার অবাধ্য মন তো চাইছে আব্রাহামের বৃষ্টির কণা দ্বারা ভিজিয়ে তোলা স্নিগ্ধ মুখটা সচক্ষে দেখতে। নিজের সাথে যুদ্ধ করে নিজ ইচ্ছেকে দমন করল। তৎক্ষণাৎ মন খারাপ করে নিচের দিকে অগ্রসর হলো লামিয়া। লামিয়া যাওয়া মাত্রই পেছনে ঘুরল আব্রাহাম। লামিয়া যে দিকটায় দাঁড়িয়েছিল ঠিক সেদিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। লামিয়ার ওড়নার এক কোণ চোখে পড়ল আব্রাহামের। ঈষৎ হাসল সে ঠিক টের পেয়েছিল যে লামিয়া এখানে আসবে। এমন একটা দিন সেও পার করেছিল যে নতুন অনুভূতি আর ভালো লাগার সংমিশ্রণে সেও পুড়েছিল। একদিন সেও এরকম ছটফট করতে করতে লামিয়ার প্রতি তার ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে পেরেছিল। ঠিক কয়েক বছর আগেই এই একই জায়গায় লামিয়া দাঁড়িয়েছিল, আর লামিয়ার জায়গায় দাঁড়িয়েছিল আব্রাহাম। যেন আগের ঘটনায় পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু এবার কাহিনী সম্পূর্ণ উল্টো। এবার আর যুবক আব্রাহাম অবুঝ লামিয়ার প্রেমে পড়ছে না, বরং লামিয়া এক ধাপ করে আব্রাহামের প্রেমে পড়ছে। মাথা চুলকে নিজের ঠোঁটকে আরও খানিক প্রসারিত করল আব্রাহাম। নিশাতের ঘরের বড় দেয়াল ঘড়ির কাঁটাটা তখন রাত 10টায় গিয়ে ঠেকেছে। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ আগে, কিন্তু এখনও তার শীতলতা রয়ে গেছে। পড়ার টেবিলে ব্যস্ত ভঙ্গিতে ভার্সিটি হতে দেওয়া অ্যাসাইনমেন্ট করছে নিশাত। তার থেকে কিছু হাত দূরত্বে পালঙ্কে তার যান্ত্রিক ফোনটি রাখা। তাতে বেশ কয়েকবার টুংটাং শব্দ এসেছে, কিন্তু সেদিকে মনোনিবেশ করার সময় এখন তার হাতে নেই। কাল সকালে এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই কদিনে বেশ আলসেমো করে এখন উঠে পড়ে লেগেছে অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য। এবার আর ফোনটা কোনো টুংটাং শব্দ না তুলে ক্রিং ক্রিং করে বেজে উঠল। মেজাজটা বিগড়ে গেল নিশাতের। বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছে ফোনটা শুধু তার কাছে ব্যাঘাত ঘটাচ্ছে, একটু পরপর শুধু শব্দ তুলছে। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। বালিশের পাশ হতে ফোনটা হাতে নিয়ে চোখ মুখ কুঁচকে ফোনের স্ক্রিনে চোখ বোলালো। অচেনা নাম্বার দেখে আরও বিরক্ত হলো। তবুও নিজেকে শান্ত রেখে জরুরি কোনো বিষয় হতে পারে ভেবে ফোনটা তুলল। নিজের কণ্ঠ যথাসম্ভব স্বাভাবিক রেখে সালাম জানালো। সাথে সাথে ওপাশ থেকে এক ভারী পুরুষালী কণ্ঠে সালামের উত্তরও দিয়ে দিল। থম মেরে গেল নিশাত। কণ্ঠটা তার পরিচিত। কিছুক্ষণ মাথার মধ্যে লোকটার কণ্ঠস্বর আওড়াবার পর মস্তিষ্ক সায় দিয়ে জানালো যে হ্যাঁ, এটাই নাহিদ। হৃদস্পন্দন কিছুটা বাড়ল বুঝি। নাহিদ সালামের উত্তর দেওয়ার পর আর কোনো শব্দ করল না। নিশাতও কেন যেন মুখ হতে শব্দ উচ্চারণ করতে পারছে না। এতক্ষণ নিজের সকল কাজ ভুলে নাহিদকে নিয়ে ভাবতে বসেছে। ক্ষণকালের জন্য চুপ থেকে ফোনের অপর পাশ থেকে নাহিদের কণ্ঠস্বর ভেসে এলো। কেমন আছো? নিশাত রিনরিনিয়ে জবাব দিল, জি ভালো। আপনি ভালো আছেন? কি করছো? অ্যাসাইনমেন্ট করছিলাম।
নাহিদ কিয়ৎক্ষণের জন্য থামলো। নিশাত হাঁসফাঁস করছে। বলতে ইচ্ছে করলো, আপনি কেন এই কয়দিন ভার্সিটি আসেননি? টানা 1 সপ্তাহ হয়ে গেল এই লোকটাকে নিশাত নিজ চোখে দেখতে পারছে না, না ভার্সিটিতে আর না পড়ার মোড়ের ওই চায়ের দোকানটায়। কোনো খোঁজ খবরই ছিল না লোকটার। নিজের মনের কৌতূহল শেষ করতে খুব করে চাইলো জিজ্ঞাসা করবে, কিন্তু বলতে পারল না। তার আগেই নাহিদ বলে উঠল, ডিনার করেছো? না, এখনো করেনি। আপনি করেছেন? না, একটু পর করব। নিশাতের ক্ষুদ্র জবাবে যেন আবারও সব শান্ত হয়ে গেল। নাহিদ এবার বেশ রয়েস হয়ে নিজের মধ্যে সকল নিস্তব্ধতা ভেঙে শুধালো। নিশাত। নিশাত শব্দটা যেন নিশাতের হৃদয়ে গিয়ে বাড়ি খেলো। কি মোহিত শোনালো নাহিদের মুখে এই নামটা। কই আগেও তো কতবার সে নিশাতের তার নাম ধরে ডেকেছে, তখন তো এমন শোনায়নি। কেন যেন এই কণ্ঠে ডাকটা মাদকতা মিশ্রিত লাগলো নিশাতের কাছে। নিশাত হতে কোনো সাড়া শব্দ না পেয়ে ফের একই কণ্ঠে তাকে ডেকে উঠল নাহিদ। শুনছো? এবার আর সময় অপচয় করল না নিশাত, ধীর কণ্ঠে উত্তর দিল। হুম। কাল একবার বের হবে আমার সাথে? থমকালো নিশাত। নাহিদ সত্যি তার সাথে ঘুরতে যাওয়ার কথা বলল, নাকি ভুল শুনল? নিজের ভাবনার মধ্যেই অপর পাশ থেকে ফের বলে উঠল নাহিদ। কি হলো, যাবে? নিশাত বুঝলো যে এটা তার কোনো ভুল নয়, সত্যি। নাহিদ সত্যি সত্যি তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলছে। নিশাতের এবার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করলো, আমি শুধু আপনার সাথে ঘুরতে না, আপনি যদি আমাকে জাহান্নামেও নিয়ে যেতে চান তাতেও আমি খুশি খুশি যেতে রাজি নাহিদ। কিন্তু নিজের শান্ত স্বভাব ও লজ্জাকে সংবরণ করতে না পেরে গলা থেকে আজ অবধি বের করতে পারল না। নাহিদ বুঝলো এই মেয়ের গলা থেকে শব্দ বের হওয়াও এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তার কাছে। তপ্ত শ্বাস ত্যাগ করলো নাহিদ। ক্লাস শেষ হলে ভার্সিটি গেটের সামনে অপেক্ষা করবে, আমি নিয়ে আসবো তোমায়। আর শোনো, এখনই রাতের খাবার খেয়ে নেবে। অ্যাসাইনমেন্ট পড়ে শেষ করো, আগে কিছু খেয়ে নাও। বেশি রাত জেগো না, ঠিক আছে? রাখছি। নিজ বাক্য শেষ হতেই অপর পাশ থেকে ফোন কেটে দিল নাহিদ। ফোন কান হতে সরিয়ে চোখের সামনে ফোনের স্ক্রিন ধরে তাকিয়ে রইল নিশাত। সত্যি নাহিদ ফোন দিয়েছিল, আবার তাকে নিয়ে বের হবার কথাও বলল। বিমূঢ় হয়ে ধপাস করে বিছানায় বসে পড়ল নিশাত। নাহিদের সাথে কাল ঘুরতে যাবে, একান্ত সময় কাটাবে, কথাটি মস্তিষ্কে আসতেই লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। দ্রুততার সহিত নিজ হস্ত দ্বারা মুখখানা আড়াল করে নিল। আচ্ছা নিশাত আপু, তুমি কিভাবে বুঝতে পেরেছিলে যে তুমি নাহিদ ভাইয়াকে ভালোবাসো? লামিয়ার কণ্ঠে বাচ্চা সুলভ কৌতূহল। হাসল নিশাত। লামিয়ার দিকে ফিরে বোঝাবার মতো করে বলতে লাগলো, ভালোবাসা একটা সুন্দর অনুভূতি, এটা শুধু উপলব্ধি করা যায়, আর ভালোবাসতে কোনো কারণ লাগে না, বুঝলি? লামিয়া অন্তঃকরণে এখনো কৌতূহল মিটল না, তাই আবারও শুধালো, আমরা কিভাবে বুঝবো যে আমরা কাউকে ভালোবেসে ফেলেছি? যদি কারো প্রতি নিজ মনে ভালোবাসার সৃষ্টি হয়, তবে সেই লোকটার প্রতি একটা আলাদা টান অনুভব হয় সব সময়। যেমন ধর, তাকে দেখলে মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব হয়, তার প্রতিটি আচরণ অন্যদের থেকে ভিন্ন মনে হয়। হাজার মানুষের মাঝে শুধু তাকে চক্ষু যুগল তৃষ্ণার্তের মতো খুঁজবে, তার দিকে একবার তাকালে মনে হবে যেন সারা জীবন তার এই মুখশ্রী দেখে কাটিয়ে দিতে পারবো, যার সাথে শুধু 1 বছর না, হাজার হাজার বছর একসাথে কাটাবার ইচ্ছা জাগবে। আরও অনেক কিছু আছে যার দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা কাউকে ভালোবাসি। থামল নিশাত। চক্ষুদয় ঘুরিয়ে লামিয়ার পানে ফেরালো। মেয়েটা যে তার প্রতিটা শব্দ অধিক অভিনিবেশের সহিত শুনছে তা লামিয়ার বদনখানি দেখেই বোঝা যাচ্ছে। আজকাল নিশাত বেশ লক্ষ্য করেছে যে লামিয়ার ছটফটে স্বভাবটা কমে গেছে। যখনই দেখে তখনই মনে হয়
খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবে। নিশাত বেশ ধরতে পেরেছে যে এই বাচ্চা মেয়েটার হৃদয়ে প্রেম আহ্বান সাড়া দিচ্ছে। সে এও জানে যে এই আহ্বান কার তরফ থেকে আসা। তবুও নিশাত মুখ ফুটে কিছু বলছে না। সে দেখতে চায় লামিয়া কি আসলেই তার ভাইকে ভালোবেসে ফেলেছে, নাকি এটা শুধু সপ্তদর্শীতে পদার্পণ করা কিশোরীর মোহ। লামিয়াকে ভাবান্তর দেখে নিশাত ঠাট্টার সহিত বলল, তা কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ম্যাডাম? চকিত হলো লামিয়া। নিশাতের মজার ছলে বলা কথার অর্থ বুঝে উঠতে পারল না। নিশাত কি কিছু বুঝতে পারল? না হলে নিশাত কিসের জন্য এই কথা তুলছে? কিছুটা ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বলতে লাগলো লামিয়া, কার প্রেমে হাবুডুবু খাবো? কি যা তা বলছো? আমি তো এমনিই জানতে চাইলাম তুমি কিভাবে নাইট ভাইয়ার প্রেমে পড়েছো, এই আর কি। নিশাতের কণ্ঠে সন্দেহ মিশ্রিত। প্রেমে কিভাবে পড়েছি আর ভালোবাসা কিভাবে হয়, দুটোই আলাদা প্রশ্ন। নিশাতকে পুরো কথা বলতে না দিয়ে লামিয়া কথা ঘোরানোর উদ্দেশ্যে বলে উঠল, আরে কি অদ্ভুত, কোনো প্রশ্নই করা যাবে না দেখছি। আমি বলছি একটা আর তুমি শুনছো আর একটা। বাদ দাও, আমি ক্লাসে গেলাম, তুমি থাকো। কথা শেষ করে লামিয়া ঝটপট কলেজ ক্যাম্পাস হতে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। লামিয়ার পালাই পালাই অবস্থা দেখে নিশাত হেসে উঠল। মেয়েটা আসলেই একটা বাচ্চা, কেমন বাচ্চাদের মতো নিজের নাক মুখ ফুলিয়ে কথা এড়াতে পালিয়ে যাচ্ছে। লামিয়া চলে যাচ্ছে দেখে হাসতে হাসতে খানিক গলা উঁচিয়ে লামিয়ার উদ্দেশ্যে বলল, শোন, কলেজ ছুটি হলে সোজা বাড়ি যাবি। আমার কিন্তু দেরি হবে, তোর সাথে যেতে পারবো না, ঠিক আছে? লামিয়া শুনল কিনা বোঝা গেল না। সে তো এখন নিশাতের প্রশ্ন হতে পালাতে ব্যস্ত। নিশাত যদি বুঝতে পারে যে লামিয়া তার ভাইয়ের কথা ভেবে এই কথা বলেছে, তবে নিশ্চিত এখানেই নিশাতের একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কাঠফাটা রোদ্দুরে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে নিশাত, অপেক্ষা নাহিদের। লোকটা ঠিক এইখানটায় দাঁড়াতে বলেছিল। ঘাড় ঘুরিয়ে কলেজ গেট পেরিয়ে একবার ক্যাম্পাসটা দেখে নিল। মাত্র ক্লাস হতে বেরিয়ে কোথাও না তাকিয়ে সোজা এইখানে এসেছে সে। বুকের ভেতর ধুরু ধুরু শব্দ হচ্ছে। এই প্রথমবার সে তার পছন্দের পুরুষের সাথে ঢাকা বিলাস করবে। কথাটা ভাবলেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে নিশাত। নিজ চিত্তে মত্ত থাকে অবস্থায় খেয়াল করলো একটা নীল রঙের বাইক ঠিক তার বরাবর এসে থেমেছে। বাইকের উপর এক সুগঠিত পুরুষ বসা, হেলমেট পরায় মুখ দেখা যাচ্ছে না। নিশাত ভ্রুখানি কুঞ্চিত হলো, বিরক্ত হলো বেশ। লোকটা কি বাইক পার্ক করার আর জায়গা পায় না? তার সামনে এসেই কেন বাইক থামাতে হবে? নিশাতের বিরক্তি ভাবটা তখনই কেটে গেল যখন দেখলো হেলমেটের ভেতর থেকে নাহিদের শুভ্র মুখটা বেরিয়ে এসেছে। হেলমেটের কালো রঙা কাঁচ উঠিয়ে নিশাতের পানে চেয়ে এক ভুবন ভোলানো হাসি উপহার দিল নাহিদ। ব্যাস, হয়ে গেল। নিশাত আরও একবার এই হাসির প্রেমে ধপাস করে পিছলে পড়ল। নাহিদ তার মুখের সুমধুর হাসি বজায় রেখে বলে উঠল, বেশি অপেক্ষা করিয়েছি কি? নিশাত কথার খেই হারিয়ে ফেলল যেন। কিছুটা মেকি হেসে জবাব দিল, না না, আমি মাত্র এসেছি। নিশাতের কথা শেষ হতেই বাইকের পেছনে ঝুলিয়ে রাখা একটি হেলমেট নিশাতের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে দিতে বলল নাহিদ। এটা পরে নাও। নিশাত হেলমেটের দিকে পিটপিট করে চাইল। পরপর ফের নাহিদের মুখাবয়বের পানে চেয়ে রিনরিনিয়ে শুধালো, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। নাও, এখন ঝটপট এটা পরে বাইকে উঠে এসো। নিশাত নিল নাহিদের হাত থেকে হেলমেটটা। বাইকে চড়ার আগে নিজ নিরাপত্তার জন্য হেলমেটটা ভালো করে পরে নিল। তারপর সময় নিয়ে উঠে বসলো নীল রঙের হন্ডা এফসি 160 মডেলের বাইকটা। নিশাত বাইকে উঠল ঠিকই, কিন্তু নাহিদ হতে কিছুটা দূরত্ব বজায় রেখে। নিশাত অত্যন্ত শ্লীল একটা মেয়ে, আর 5টা বড়লোকের বকে যাওয়া মেয়ের মতো নিশাত না। তার নাহিদ ভালোই জানে, যদি সে নিজের বাপ ভাইয়ের ধন দৌলতের অপব্যবহার করে খারাপ পথে চালিত হতো, তাহলে হয়তো এতদিনে নাহিদকে নিজের মনের কথা বলে তার পেছনে উঠে পড়ে লাগতো, নয়তো অন্য ছেলে পটিয়ে নিত। নিশাতের এই অতি সাধারণ আচরণকে অসাধারণ লাগে নাহিদের কাছে। সেও আর তাকে ধরে বসার কথা বলল না।
যেদিন নিশাত নিজ হতে তার হাত বাড়িয়ে নাহিদের হাতে দিবে, সেদিন থেকে নিশাত চাইলেও আর নাহিদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে পারবে না। মুচকি হাসল নাহিদ। হেলমেটের উঠিয়ে রাখা কাছের অংশ নামিয়ে নিল। তারপর বাইক স্টার্ট দিয়ে নিয়ন্ত্রিত স্পিড রেখে বাইক টান দিল। নিশাতের কমফোর্ট আর সেফটির সম্পূর্ণ খেয়াল রেখে বাইক চালানো শুরু করলো। নাকের পাটাতন ফুলিয়ে কলেজ ক্যাম্পাস সাথে গেটের উদ্দেশ্যে হাঁটছে লামিয়া। তার পুরো মেজাজটাই বিগড়ে গেছে। একে তো আজ রিমি আসেনি, যার দরুন তাকে পুরো ক্লাসরুমে বোবার মতো বসে প্রফেসরের লেকচার শুনতে হয়েছে। তার উপর আবার একা একা বোর হচ্ছিল বলে একটু আব্রাহামের চিন্তায় মগ্ন হতেই টাকলা প্রফেসর তাকে দাঁড় করিয়ে সবার সামনে অপমান করেছে। আর এখন একা একা বাড়ি ফিরতে হচ্ছে। আজ মনে হয় তার পুরো দিনটাই খারাপ। হাঁটছে আর প্রফেসরকে মনে মনে ইচ্ছে মতো ঝাড়ছে। একটুই তো অমনোযোগী হয়েছিল, তার জন্য কি তাকে এভাবে বকা লাগে? প্রফেসরকে মনে মনে ইচ্ছে মতো ধোলাই দিতে দিতে গেট পেরিয়েছে সবে। রিক্সা ডাকবে ভেবে সামনের দিকে চাইতেই নিশ্চল হয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেথায়। লামিয়ার সামনে নিজের কালো রঙের গাড়িটার সাথে হেলান দিয়ে তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে আছে আব্রাহাম। আব্রাহামকে এই মুহূর্তে এখানে দেখে অবাক হলো একটু। এই সময় তো তার এখানে থাকার কথা নয়। তাহলে এই সময়ে এখানে কি করছে এই লোক? লামিয়াকে নিতে এসেছে? লামিয়ার ৭-৫ ভাবনার মাঝে আব্রাহাম হাতের ইশারা করল। লামিয়াকে দেখা মাত্রই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাছে ডাকলো আব্রাহাম। চারিদিকে একবার এলোমেলো দৃষ্টি ফেলে এগিয়ে গেল লামিয়া। সামনে যেতে যেতে একবার ভালো করে পর্যবেক্ষণ করে নিল আব্রাহামকে। পরনে তার কালো রঙের শার্ট, যার হাতা আবার খানিক ওঠানো। মাথায় সিল্কি চুলগুলো সযত্নে সেট করা। বুকে হাত জোড়া গুজে দাঁড়িয়ে আছে। লামিয়ার কিছুটা হিংসে হলো। নিজ মনে মনেই বলল, সবসময় তো সেজে থাকার কি আছে? হাব ভাব এমন যেন কোনো নায়ক। সব মেয়েদের নজর কাড়ার ধান্দা, তাই না? লামিয়া ঠিক বুঝে এই লোকটা চোর চোর বুদ্ধির চত্বর সব। লামিয়া কপাল কুঁচকালো। সতর্কতার সহিত চারিদিক চোখ বুলালো। যা ভেবেছিল তাই। আশেপাশের কিছু মেয়েরা চেয়ে আছে আব্রাহামের পানে। ভাবসাব এমন যেন চোখ দিয়েই গিলে খাবে। লামিয়ার রাগ লাগলো ওই সব মেয়েদের উপর। ইচ্ছে করলো প্রত্যেকটার চুলের মুঠি একসাথে ধরে জিজ্ঞাসা করতে, আগে কখনো পুরুষ মানুষ দেখিসনি? যত সব কালনাগিনীর দল। কবে যেন আব্রাহামের উপর এদের নজর লেগে যায়। নেকাবের আড়ালে বিড়বিড় করতে করতে আব্রাহামের সামনে এসে দাঁড়ালো লামিয়া। নিজের সামনে লামিয়াকে উপস্থিত পেয়ে আপাদমস্তক দেখল আব্রাহাম। তৎপর কিছু না বলে গাড়ি ছেড়ে দাঁড়ালো। বুকে আবদ্ধ করা হাত যুগল ছেড়ে দিয়ে কিছুটা গম্ভীর মনোভাবের সহিত সামনের দিকে পা বাড়াতে বাড়াতে লামিয়ার উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে উঠে বস। আদেশের সুরে বলা কথাটা শুনল লামিয়া, কিন্তু তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া করল না। আব্রাহাম তার সামনে হতে সরতেই ঘাড় ঘুরিয়ে ফের ওই মেয়ের দিকে তাকালো। মেয়েগুলো এখনও আব্রাহামের দিকে দৃষ্টি স্থির রেখেছে। লামিয়া এবার চোখ রাঙালো, কিন্তু তাতেও বা কি? মেয়েগুলো তো এখনও আব্রাহামকে দেখতে ব্যস্ত। আব্রাহাম গাড়ির দরজায় হাত রেখে চাইল লামিয়ার পানে। মেয়েটা এখনও ঠাই দাঁড়িয়ে আছে। তা দেখে নিজ কণ্ঠে গম্ভীরতার রেশ টেনে ফের বলল, কি হলো, ওঠ। কথাটা বলেই গাড়িতে উঠে বসল সে। দ্বিতীয়বার আব্রাহামের বলা বাক্য কর্ণে আসতেই ধ্যান ভাঙল লামিয়ার। শেষবারের মতো মেয়েগুলোর দিকে চাইল। পরপর মেয়েগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য তুড়ি বাজালো। মেয়েগুলোর আকর্ষণ পেয়ে তাদের দিকে তাকিয়ে চোখ রাঙালো লামিয়া। তৎপর নিজের মুখ হতে খানিক নেকাব সরিয়ে মেয়েদেরকে উদ্দেশ্য করে নিজের জিভ দেখিয়ে তৎক্ষণাৎ উঠে বসলো গাড়িতে। বেকুব বনে চেয়ে রইল উপস্থিত লোকগুলো। মেয়েগুলোকে ওভাবে শায়েস্তা করতে পেরে এখন ভালো লাগছে লামিয়ার। জানালার কাচ ভেদ করে আরও একবার তাদের অবস্থা দেখে নিল। এক একটার মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে। তা দেখে লামিয়ার বুকের ভেতরে যেন এক আলাদাই প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। আহ, কি শান্তি! শব্দ করে হাসতে ইচ্ছে করছে,
কিন্তু আব্রাহাম পাশে থাকায় তা করতে পারছে না। ঘাড় ঘুরিয়ে ডান দিক ফিরে দেখলো আব্রাহাম নিজের সিট বেল্ট পরছে। কি যেন একটা মনে পড়ায় তড়িঘড়ি করে সেও নিজের সিট বেল্ট নিল। এবার আর আব্রাহামকে নিজ সন্নিকটে আসার সুযোগ দিবে না, তাই ব্যস্ততার সহিত সিট বেল্ট পরে নিল। আর চোখে একবার আব্রাহামকে দেখলো যে কিনা গাড়ি স্টার্ট দিয়েছে সবে। লামিয়া তৎক্ষণাৎ নিজ দৃষ্টি ঘুরিয়ে জানালার বাইরে ফেলল। মেয়েগুলোর কথা ভেবে এখনো হাসি পাচ্ছে। নেকাবের নিচেই মিটমিট করে হাসছে সে। নেকাব উঠিয়ে রাখ, গরম কম লাগবে। আব্রাহামের কথা শুনে চাইলো তার দিকে। সে এখন ড্রাইভিং করতে ব্যস্ত। আসলেই লামিয়ার বেশ গরম লাগছে, তাই নেকাব উঠিয়ে রাখলো। এই নেকাবের কারণে এতক্ষণ যেন দম নিতে কষ্ট হচ্ছিল। যাক, এখন একটু স্বস্তি পাচ্ছে। প্রাণ ভরে বার কয়েক শ্বাস টানলো। তারপর খানিকক্ষণ ভাবান্তর হয়ে আব্রাহামের অভিমুখে চেয়ে প্রশ্ন করলো, আপনি আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছেন? না। আব্রাহামের ধরাম করে বলা না শব্দটা লামিয়ার পছন্দ হলো না। মুখটা থমথমে হয়ে গেল তৎক্ষণাৎ। নিতে না আসলে তাকে গাড়িতে উঠিয়েছে কেন? গাড়িতে বসতে বলায় লামিয়া আরও কত কিছু ভাবলো, যে হয়তো সে একা একা বাড়ি যাবে সেই চিন্তা করে আব্রাহাম তাকে নিতে এসেছে। কিন্তু এখন লামিয়ার কপাল কুঞ্চিত হলো খানিক। মুখ ফুলিয়ে শুধালো, তাহলে আমার কলেজের সামনে কি করছিলেন? কেন, তোর কলেজের সামনে আসা কি নিষেধ? স্তম্ভিত হলো লামিয়া। কিছুটা নড়ে চড়ে বসে তড়িৎ বেগে বলে উঠল, এই কথা আমি কখন বললাম? উত্তর দেওয়ার বদলে কপালে গুনে গুনে 3টে ভাঁজ পড়ল আব্রাহাম। আখিদয় খানিক ছোট করে লামিয়ার অভিমুখে চাইল। তৎপর গম্ভীর কণ্ঠে বলল, কৈফিয়ত চাইছিস? ভ্যাবাচাকা খেলো লামিয়া। সে কখন কৈফিয়ত চাইল? মেজাজ খারাপ হলো। গাড়িতে ওঠার পর থেকেই দেখছে এই লোক একটা প্রশ্নেরও সোজাসাপটা উত্তর দিচ্ছে না। আর এখন বলছে লামিয়া নাকি তার কাছে কৈফিয়ত চাইছে। গাল ফুলালো লামিয়া, কিছুটা জেদি স্বরে বলল, আমি আর কোনো কিছু জিজ্ঞেস করব না আপনাকে। কথাটি বলে নিজ হস্তদয় আড়াআড়িভাবে বাহুডোরে আবদ্ধ করে লামিয়া। ভেঙচি কেটে তড়িৎ গতিতে সামনের দিকে মুখ ঘোরালো। চোখ মুখে অভিমানের আভা নিয়ে চেয়ে রইল অদূর রাস্তার পানে। লামিয়ার বাচ্চাদের মতো মুখ ফোলাতে দেখে হাসলো আব্রাহাম। নিশ্চুপে সেই হাসি আবার লামিয়া হতে আড়াল করে নিল। লামিয়া আস্তে আস্তে তার সাথে স্বাভাবিক হচ্ছে, নিজ থেকে কথা বলছে, তাকে নিয়ে ভাবছে। এইসব ছোট ছোট বিষয়গুলোই প্রশান্তির হাওয়া বইয়ে দিচ্ছে আব্রাহামের অন্তরে। ঠোঁট প্রসারিত করে দৃষ্টি সরালো লামিয়া হতে। সাবধানতার সহিত গাড়ি চালিত করায় মনোনিবেশ করল। আব্রাহামকে আর কোনো প্রশ্ন করবে না তো বলল, কিন্তু এখন যখন আব্রাহামকে বাড়ির পথে না গিয়ে অন্য পথে গাড়ি ঘোরাতে দেখলো, তখন লামিয়ার মনে আবারও কৌতূহল জাগলো। আব্রাহামকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, এটা তো বাড়ির রাস্তা না, তবে আমরা কোথায় যাচ্ছি? কিন্তু নিজ মনে তৈরি হওয়া মিছে অভিমানের জন্য বলতে পারছে না। আর চোখে একবার তাকালো আব্রাহামের পানে। কি সুন্দর লামিয়ার মুখ বন্ধ করে গা ছাড়া ভাব নিয়ে গাড়ি চালাচ্ছে। মুখ ভাঙালো লামিয়া। আর একটা প্রশ্নও করবে না এই লোককে। তাতে লামিয়াকে বাড়ি না নিয়ে গিয়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাক, তবুও কিচ্ছু বলবে না, মুখ অবধি খুলবে না সে। খাচ্ছ না কেন? চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নাহিদের কথা কর্ণগুহায় পৌঁছাতেই পিটপিট করে চাইল তার পানি, যে নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটি বলছিল। পরপর দৃষ্টি ফেরালো নিজের হাতে ধরে রাখা গরম বাষ্পভূত চায়ের কাপের দিকে। খাচ্ছি তো। ছোট্ট করে উত্তর দিল নিশাত। মুচকি হেসে চুমুক বসায় উষ্ণ চায়ের কাপে। আজ নিশাতের খুব হাসতে ইচ্ছে করছে, মন প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। নিজ পছন্দনীয় পুরুষের সাথে নিজের দেখা ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পেরে খুশির সাগরে হাবুডুবু খেতে ইচ্ছে করছে। ইস, কজনের এই সৌভাগ্য হয় নিশাতের জানা নেই, কিন্তু তার কপালে এই সুখময় ক্ষণ লেখা ছিল। সত্যি কথা বলতে নিশাত আজ আরও একবার প্রেমে পড়ল। তার সামনে বসে চায়ের কাপে চুমুক দেওয়া সুদর্শন পুরুষের প্রেমে পড়েছে।
নাহিদের প্রয়াস অতি সাধারণ, কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজেই যেন নিশাতের মনে সূক্ষ্ম তীরের ন্যায় প্রভাব ফেলছে। এই তো সারাদিন তাকে নিয়ে পাশাপাশি রমনায় হেঁটেছে, তৎপর নিশাতের মুখে হাসি ফোটাবার জন্য এটা সেটা বলে তার সাথে সহজ হয়েছে। এখন আবার এই রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকানটায় বসে বসে তারা চা খাচ্ছে। সে দৃশ্য দেখতে কি সুন্দরী না লাগছে। নিশাত শুধু শুধু এই মানবের প্রেমে পড়েনি, নাহিদের এই সাধারণ আচরণগুলোই নিশাতের মুখে হাসি ফোটায় প্রতিবার। মন জয় করার মতো ব্যবহারে নিশাতকে বারংবার ঘায়েল করছে। চায়ের কাপে চুমুক বসাতে বসাতেই নাহিদের অভিমুখে চেয়ে মনে মনে আওড়ালো নিশাত। আমি আমার জীবনের বাকিটা অধ্যায় এই রকম সাধারণভাবে কাটাতে চাই আপনার সাথে নাহিদ। শত শত রাস্তা পেছনে ফেলে অবশেষে আব্রাহামের কালো রঙের গাড়িটি থেমেছে। লামিয়া মুখ তুলে চারপাশ পর্যবেক্ষণ করে যা বুঝল, জায়গাটা ঢাকার মধ্যে অবস্থিত একটি পার্ক, যেথায় জনমানব খুবই কম। দু একজন আছে, তাদের দেখে বোঝা যাচ্ছে তারা কপতি। জায়গাটা সুন্দর, কিছুটা প্রাকৃতিক মনোরম পরিবেশ। বের হ। আব্রাহামের ভারী কণ্ঠস্বর শুনে নিজ গবেষণা বাদ দিল লামিয়া। তার দিকে ফিরল, কিন্তু নিজের পাশের সিটে কাউকে পেল না। পাবেই বা কিভাবে? ততক্ষণে তো আব্রাহাম গাড়ি হতে বেরিয়ে গেছে। আব্রাহামের খালি সিটের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই টের পেল কেউ তার পাশের দরজা খুলে দিয়েছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে ফিরতেই আব্রাহামকে দরজা খুলে দেওয়া অবস্থায় আবিষ্কার করল। পিটপিট করে চেয়ে রইল আব্রাহামের মুখপানে। লামিয়া গাড়ি থেকে না নেমে তার দিকে এভাবে তাকিয়ে থাকায় বিরক্ত হলো আব্রাহাম। বিরক্তির রেস্টে নেই, বলে উঠল, কি হলো? নাম? লামিয়া কপাল কুঁচকালো, কিছু বলতে চাইল, কিন্তু সেই সময়ের কথা ভেবে আর কিছু বলল না। চুপচাপ নেমে এলো গাড়ি থেকে। লামিয়া গাড়ি হতে নামতেই আব্রাহাম গাড়ির দরজা ছেড়ে দিল। শটান হয়ে দাঁড়িয়ে নিজ হাত জোড়া পকেটে গুজল। তৎপর ভাবলেশহীনভাবে সামনের দিকে হাঁটা ধরল। কুঞ্চিত ভ্রুজোড়া আরও কুঁচকে আনলো লামিয়ার। বলা নেই কওয়া নেই, এই লোক গাড়ি থেকে নামিয়ে তাকে একা রেখেই হাঁটা ধরল। আশায় ছিল আব্রাহাম হয়তো বা তাকে ডাকবে, কিন্তু যখন দেখলো তাকে ফেলে রেখে আব্রাহাম চলে যাচ্ছে, তখন কপট রাগ দেখিয়ে সেটাই স্থির রইল লামিয়া। যাবে না আব্রাহামের সাথে, ডাকলেও যাবে না, আর তার পাশাপাশি হাঁটা তো দূরের কথা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখলো আব্রাহাম তাকে ডাকছে না, তাকে না ডেকেই এগিয়ে যাচ্ছে, তখন আর সেথায় দাঁড়ালো না। কিছুক্ষণ আগে নিজের বলা কথাগুলো ভুলে ছুটল আব্রাহামের পিছু। আব্রাহামকে ছুঁই ছুঁই অবস্থা দেখে হাঁটার গতি কমিয়ে দিল। দ্রুত বেগে ছোটার ফলে প্রশ্বাস গ্রহণ করতে কষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলে উঠল লামিয়া, আমরা এখানে কেন এসেছি? লামিয়ার হাঁপানি রোগীদের মতো কথা বলায় তাকে আর চোখে একবার দেখে নিল আব্রাহাম। ফের দৃষ্টি ফেলল সামনের রাস্তায়। স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, এমনি। লামিয়ার যেন কৌতূহল দমল না, তাই আবারও প্রশ্ন করল, বাসায় যাব কখন আমরা? সময় হলে। আবারও আব্রাহামের তেরা তেরা উত্তর। কোনো কিছুর সঠিক উত্তর না দিয়ে গা ছাড়া ভাব নিয়ে হেঁটেই যাচ্ছে। লামিয়ার আবারও রাগ লাগলো। দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। জায়গাটা সুন্দর, কিন্তু চারিপাশে মানুষের সমাগম নেই বললেই চলে। লামিয়ার মনে প্রশ্ন জাগলো, এত সুন্দর জায়গা, তবুও মানুষ এত কম কেন? তৎপর নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করলো। হয়তোবা এখন দুপুর বলে মানুষ কম। হঠাৎ নিজ ভাবনার মাঝে আরও এক চিত্ত এলো মস্তিষ্কে। কিছু একটা ধারণা হওয়ায় মনে মনে খানিক খুশি হলো। অধিক উচ্ছ্বাসের সহিত শুধালো, আপনি আমাকে ঘুরতে নিয়ে এসেছেন? নিস্তব্ধতা ছেয়ে গেল পরিবেশে। আব্রাহাম হতে কোনো উত্তর পাওয়া গেল না। শুধু আব্রাহামের ধীর কণ্ঠে উচ্চারিত গভেট শব্দটি শোনা গেল। লামিয়া শুনল তা, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। সেও এখন আব্রাহামের মতো এই পরিবেশটাকে উপভোগ করবে বলে ভাবল। পরপর আবার নেত্র বিরল আব্রাহামের পানে। নিজের হাঁটার গতি কমিয়ে দিল লামিয়া।
আব্রাহাম থেকে 1 হাত দূরত্ব বজায় রেখে হাঁটা ধরল। আবারও আঁখিদয়ে বিরাজ করল আব্রাহামের প্রতি মুগ্ধতা। পেছন দিক থেকেই আব্রাহামের চাপ দাড়িওয়ালা মুখটা যতটুকু দেখা যায় ততটুকু মন ভরে দেখল। আব্রাহামের হাঁটার বেগ ধীর, প্রাকৃতিক শীতল হাওয়া উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছে। লামিয়ার ইচ্ছে হলো আব্রাহামের হাত ধরতে, তার পায়ে পা রেখে হাঁটতে। নিজ মনে আব্রাহামের প্রশংসাও করলো। আসলে লোকটা মন কাড়তে জানে, তা না হলে কি মাত্র এই কদিনেই লামিয়ার মনে নিজের জন্য স্থান করে নিতে পারে। নিজ চিত্তে থাকা অবস্থায় হাঁটছে লামিয়া। দিক বেদিক সব হারিয়ে আব্রাহামে মত্ত হয়ে পড়েছে সে। এতটাই মত্ত যে পায়ের নিচে উঁচু এক খণ্ড ইটের কোণা তার চক্ষুর আড়াল হলো। বেখেয়ালি লামিয়া সেই ইটের কোণায় আটকে গেল, আঘাত পেল, ঝুঁকে পড়ল খানিক। এই বুঝি ধপাস করে পড়বে শক্ত মাটিতে। টাল সামলাতে না পেরে ভীতু হলো। চোখ মুখ কুঁচকে মুখ হতে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।